হেই গাইস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আজকে আমরা যে মুভি নিয়ে কথা বলবো এটিও একটি সত্য ঘটনার উপর নির্মিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সৈনিকের জীবন কাহিনীর উপর নির্মিত হয়েছে, যার নাম ছিল ডেসমন্ড ডস। ডেসমন্ড ডস একজন চিকিৎসক ছিলেন এবং তিনি যুদ্ধের সময় অস্ত্র বহন করতে অস্বীকার করেন। তবুও তিনি তার দৃঢ় মনোবল এবং অসীম সাহসিকতার সাথে অসংখ্য আহত সৈনিককে বাঁচিয়েছিলেন, যার জন্য তিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক খেতাব কংগ্রেশনাল মেডেল অফ অনার পেয়েছিলেন। গাইস, আমার মতে তোমরা যারা আর্মি, নেভি অথবা এয়ারফোর্সে যোগদান করতে চাও তাদের অবশ্যই এই মুভিটি একবার হলেও দেখা উচিত। কিন্তু তোমার হাতে যদি অত সময় না থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখন থেকে এই জাতীয় সকল মুভি একমাত্র আমি এক্সপ্লেন করব। তাহলে এবার চলো মুভির এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমাদেরকে ডেসমন্ড এবং হারাল্ড নামক দুইটা বাচ্চাকে দেখানো হয়। এরা দুইজন তাদের মা বাবার সাথে আমেরিকার ভার্জিনিয়া নামক একটা শহরে থাকতো। এদের বাবা, যার নাম ছিল টম, তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার হয়ে লড়াই করেছিলেন। টম সেই যুদ্ধ থেকে অক্ষত অবস্থায় ফিরে আসলেও তার কাছের তিনজন বন্ধু সেই যুদ্ধে নিহত হন। যুদ্ধকে এত কাছ থেকে দেখার পর এবং তার ক্লোজ তিনজন বন্ধুকে সেখানে হারানোর পর টম কিছুটা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন, যার কারণে সে সারাটা দিন নেশা করে থাকে আর দিনের বেশিরভাগ সময়ই তার ওই তিন বন্ধুর কবরস্থানে গিয়ে সময় কাটাতো, যার কারণে সে তার দুইজন ছেলেকে তেমন একটা সময় দিতে পারে না। এমনকি মাঝে মধ্যে সে নেশা করে তার স্ত্রীকে মারধরও করত। টমের এইসব কর্মকাণ্ডে তার বাচ্চা দুইটার উপর বিরূপ প্রভাব পড়ে, যার জন্য তার ছোট ছেলে ডেসমন্ড অল্প কারণে খুব বেশি পরিমাণে রেগে যেত। আর এরকমই একদিন দেখা যায় যে তারা দুই ভাই বাড়ির উঠোনে মারামারি করছিল। এটা দেখার পরেও টম বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর দেখা যায় মারামারির এক পর্যায়ে ডেসমন্ড প্রচন্ড রেগে যায় আর পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে তার ভাইয়ের মাথায় সজোরে আঘাত করে, যার কারণে তার ভাইয়ের মাথা ফেটে যায় আর সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে। নিজের ভাইয়ের এই অবস্থা দেখে ডেসমন্ড প্রচন্ড ভয় পায়। সে বুঝতে পারেনি যে তার এই কাজের ফলাফল কতটা ভয়ানক হবে, তাই সে কাঁদতে কাঁদতে তাদের দেয়ালে টাঙ্গানো একটি ধর্মের বাণীর পোস্টারের কাছে এসে দাঁড়ায় এবং তার কর্মকাণ্ডের জন্য তাদের ধর্মের সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়। ঠিক তখনই তার চোখ পড়ে সেই পোস্টারে লেখা একটা বাণীর ওপর, যেখানে লেখা ছিল কোনো মানুষকে মারা বা হত্যা করা খুবই পাপের কাজ। এটা দেখে ডেসমন্ড ভাবছিল যে একটু আগে তার করা আঘাতে তার বড় ভাইয়ের মৃত্যু হতে পারত, তাই সে এই ঘটনার পর থেকে পুরোপুরিভাবে বদলে যায় আর সেই সাথে আর কখনোই কাউকে আঘাত করবে না বলে সে প্রতিজ্ঞা করে। এরপর আমাদের 15 বছর পরের একটা কাহিনীকে দেখানো হয়, যেখানে ডেসমন্ড এখন খুব বড় হয়ে গিয়েছে আর এখন সে পুরোপুরি শান্তশিষ্ট ও ধার্মিক লোকে পরিণত হয়েছে। একদিন চার্চের মধ্যে কাজ করার সময় সে খেয়াল করে যে রাস্তায় একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, তাই সে তাকে বাঁচানোর জন্য দৌড়ে তার কাছে যায়। তারপর সে দেখে যে লোকটার পায়ে খুবই গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে আর সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। তাই ডেসমন্ড তার কোমরের বেল্টটা খুলে সেই লোকের পায়ে বেঁধে দেয় আর তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার রোগীটিকে দেখার পর ডেসমন্ডকে বলে যে ওনার পায়ে যদি এই বেল্টটি তুমি না বাঁধতে তাহলে হয়তো রোগীকে এতক্ষণ বাঁচানো যেত না। কথাটা শুনে ডেসমন্ড মনে মনে খুবই আনন্দ পায়। এরপর সে ওই হাসপাতালেই ঘোরাঘুরি করতে থাকে আর ঘোরাঘুরি করার সময় সে ডরথি নামের একজন নার্সকে দেখতে পায়, যাকে দেখে তার খুবই ভালো লাগে আর তাই সে এখন রক্তদান করার অজুহাতে ডরথির সাথে কথা বলতে শুরু করে। এরপর থেকে মাঝে মধ্যেই সে ডরথির সাথে দেখা করার চেষ্টা করত আর এভাবেই আস্তে আস্তে বেশ কিছুদিন ওর সাথে মেলামেশা করার পর তাদের দুইজনের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়। এরপর আমরা দেখতে পাই যে কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যার জন্য ডেসমন্ড ও তার ভাই তাদের দেশের মিলিটারিতে ভর্তি হতে চায়, কারণ তারা দুইজনই তাদের দেশের জন্য কিছু একটা করতে চায়। কিন্তু তাদের বাবা এই বিষয়টিকে একদমই পছন্দ করে না। তিনি বলেন, আমি যেই তিনজন বন্ধুর সাথে হেসে খেলে বড় হয়েছি তারা সবাই এই যুদ্ধের জন্যই মারা গেছে। ওদের গায়ে এতগুলো গুলি লেগেছিল যে তাদের মারা যাবার পর তাদের পোশাকগুলোর দিকে তাকাতেও ভয় লাগতো, আর আমি চাই না যে এই একই জিনিস তোমাদের সাথেও ঘটুক। তখন ডেসমন্ড বলে, আমি দেশের জন্য কিছু করতে চাই আর এই যুদ্ধে আমি কাউকেই কোনো আঘাত করব না, আর এখানে আমি একজন মেডিক হিসেবে অংশগ্রহণ করব আর যুদ্ধ চলাকালীন সময়ে সমস্ত আহত সৈনিকদের আমি চিকিৎসা করব। কিন্তু ওর বাবা এই বিষয়টিতেও রাজি
রাজি হচ্ছিল না, কিন্তু ডেজমন্ড অনেক বুঝিয়ে তাকে কিছুটা রাজি করান। এরপর আমরা দেখি যে ডেজমন্ডকে এই যুদ্ধের ট্রেনিং দেওয়ার জন্য একটা আর্মি ক্যাম্পে পাঠানো হয়। আর এই ক্যাম্পে যাওয়ার আগে ডরথি তার সাথে দেখা করে এবং তাকে একটা ছোট পকেট বাইবেল উপহার দেয়। তারপর ডরথি বলে, তোমার ট্রেনিং থেকে ছুটি পাওয়ার পর যখন তুমি ফিরে আসবে তখন আমরা বিয়ে করে নেব। আর ডেজমন্ডও তার এই কথায় সম্মতি জানায়। এবার বাসে করে আর্মি ক্যাম্পে যাওয়ার সময় ডেজমন্ড খেয়াল করে যে ডরথির দেয়া বাইবেলের মধ্যে ডরথির একটা ছবিও রাখা আছে। এরপর ওই আর্মি ক্যাম্পে পৌঁছানোর পর ডেজমন্ড ওর মতোই ট্রেনিং এ আসা বেশ কয়েকজনের সাথে পরিচিত হয়। আর তারা সবাই পরিচিত হন সার্জেন্ট হাউলের সঙ্গে, যিনি আগামী কয়েকদিন তাদের ট্রেনিং করাবেন। এরপর ট্রেনিং শুরু হয়ে গেলে দেখা যায় যে ডেজমন্ড সবকিছুতেই অনেক ভালো পারফরমেন্স করছে। কয়েকদিন পর এদের সবাইকে বন্দুক চালানোর ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু এই ট্রেনিং এর সময় ডেজমন্ড কোনো বন্দুকে হাত না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা দেখে সার্জেন্ট হাউল তাকে এই ব্যাপারে প্রশ্ন করলে ডেজমন্ড বলে, আমি কোনো বন্দুক স্পর্শ করতে পারবো না, কারণ আমি কোনো মানুষকে মারতে চাই না, আমি শুধু যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা করতে চাই। এখানে ভর্তির আগে ফর্ম ফিল আপের সময় আমি এই বিষয়টি স্পষ্ট করে লিখে দিয়েছি। এটা শুনে হাউল তাকে ক্যাম্পের একজন ক্যাপ্টেনের সাথে দেখা করতে নিয়ে যায়। ক্যাপ্টেন ওকে বারবার করে এটাই বোঝাতে থাকে যে তুমি যদি বন্দুক ব্যবহার না করো তাহলে তোমার জন্য তোমার দলের সৈনিকদের সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ডেজমন্ড কোনো কিছুতেই রাজি হয় না। এখানেও সে ওই একই কথা বলে। সে বলে যে আমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছি আমি কখনোই কাউকে মারবো না, তাই আমি বন্দুক স্পর্শ করতে পারবো না। যাই হোক, এরপর থেকে যতবারই ওই বন্দুকের ট্রেনিং হয় সে ততবারই ওই ক্যাম্পে চুপ করে দাঁড়িয়ে থাকতো। আর এর জন্য সার্জেন্ট হাউল তাকে সবার সামনে খুব বাজেভাবে অপমান করত, আর তাকে এর শাস্তি স্বরূপ অনেক কঠিন আর জঘন্য কাজগুলো করতে হতো। যাই হোক, একদিন রাতে সে যখন ক্যাম্পের মধ্যে বসে ডরথির দেয়া সেই বাইবেলটি পড়ছিল তখন সেখানে স্মুইটি নামের একজন সৈনিক এসে তার হাত থেকে বাইবেলটি কেড়ে নেয়। তারপর সেখানে থাকা ডরথির ছবি বের করে তাকে আর ডরথিকে নিয়ে অনেক বাজে কথা বলতে শুরু করে। এমনকি একটা সময় পর সে ডেজমন্ডের মুখে একটা ঘুষিও মেরে দেয়। আসলে কোনো কারণবশত স্মুইটি ডেজমন্ডকে একটু পছন্দ করত না। এত কিছুর পরেও ডেজমন্ড তার কোনো কথারই উত্তর দেয় না। এইদিকে সার্জেন্ট হাউল আর ক্যাপ্টেন মিলে সিদ্ধান্ত নেয় যে করেই হোক ডেজমন্ডকে এই ক্যাম্প থেকে বাইরে পাঠাতে হবে, কারণ তারা ধারণা করেন যে যুদ্ধক্ষেত্রে ডেজমন্ডের জন্য বাকি সৈনিকরা বিপদে পড়তে পারে। তাই তারা তাকে পাগল প্রমাণ করে এই ক্যাম্প থেকে বাইরে বের করে দেওয়ার জন্য ওরা একজন মানসিক চিকিৎসককে এখানে নিয়ে আসে। কিন্তু এখানেও প্রমাণিত হয় যে ডেজমন্ড মানসিকভাবে পুরোপুরি সুস্থ, যার জন্য এখন তারা চাইলেও আর ডেজমন্ডকে এখান থেকে বাইরে বের করতে পারবে না, কারণ এখানে একটি রুলস আছে, কাউকে বের করতে হলে কোনো একটা সমস্যা দেখিয়ে তারপর বের করতে হবে। কিন্তু ডেজমন্ড যে কাজ করছে তার জন্য তাকে এখান থেকে বের করা সম্ভব নয়, কারণ সে একজন চিকিৎসক হিসেবে জয়েন করেছে আর তার ওইসব ট্রেনিং এ যথেষ্ট পারফরমেন্সও রয়েছে। কিন্তু ক্যাপ্টেন হাউল তাকে এখান থেকে বের করার জন্য তার উপর প্রচুর অত্যাচার আর বাজে ব্যবহার করতে থাকে, যাতে করে কষ্ট সহ্য করতে না পেরে ডেজমন্ড নিজে থেকেই এই ক্যাম্প ছেড়ে চলে যায়। কিন্তু ডেজমন্ড কোনো কিছুতেই হার মানে না। একদিন রাতে ঘুমানোর সময় স্মুইটি বেশ কয়েকজন সৈনিককে নিয়ে তাকে প্রচুর মারধর করে, যার কারণে সে খুব ভালো রকমের আহত হয়। এবার সবাই ভেবেছিল যে ডেজমন্ড হয়তো এবার এই ক্যাম্প ছেড়ে চলে যাবে, কিন্তু দেখা যায় এতটা আঘাত পাওয়ার পরেও সে তার সিদ্ধান্তে অটুট রয়েছে আর সে এখানেই থাকবে এবং তার ট্রেনিং কমপ্লিট করে যুদ্ধে যাবে। এবার পরের দিন সার্জেন্ট হাউল তার কাছে ওইসব ছেলের নাম জানতে চায় যারা তাকে রাতে মারধর করেছে, কিন্তু ডেজমন্ড এখানে কিছুই বলে না। যাই হোক, কিছুদিন পর সেখানে ট্রেনিংকৃত সব সৈনিককে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়, কিন্তু যেই অফিসার এখানে সবাইকে ছুটি দিচ্ছিলেন তিনি ডেজমন্ডকে কোনো ছুটি দেয় না, কারণ তিনি মনে করেন যে ডেজমন্ডের এখনো ট্রেনিং সম্পূর্ণ হয়নি, কারণ এখানে ট্রেনিং কমপ্লিট করতে হলে বাকি জিনিসের সাথে তাকে বন্দুক চালানো শিখতে হবে। আর ডেজমন্ড যেহেতু বন্দুক চালাতে পারে না তাই সেটি না শেখা অবধি তাকে কোনো রকম ছুটি দেওয়া হবে না। তখন ডেজমন্ড বলে, আমি এখানে আগেই সবাইকে এই ব্যাপারে বলেছি যে আমি কোনো বন্দুক চালাতে পারবো না, আর তাছাড়া এই ছুটির জন্য আমি 3 সপ্তাহ আগে থেকেই বলে রেখেছি, কারণ আজ দুপুরেই আমার বিয়ে আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বেরোতে হবে। তখন ওই অফিসার তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে এটা দেখাও যে তুমি ঠিকভাবে বন্দুক চালাতে পারো, তাহলেই আমি তোমাকে ছুটি দিয়ে দিব। তারপর সেই অফিসারটি একটা বন্দুক তুলে নিয়ে বলে, এটা চালাও, কিন্তু ডেজমন্ড কোনোভাবেই এই কাজটা করতে রাজি হয় না। একজন অফিসারের অর্ডার অমান্য করার জন্য তখনই তার কোর্ট মার্শাল করা হয়। কোর্ট মার্শাল আসলে এমন একটা প্রক্রিয়া যেখানে ডিসিপ্লিন লঙ্ঘনকারী সৈনিকদের শাস্তির ব্যবস্থা করা হয়। এবার দেখা যায় কোর্ট মার্শালের আগে ডেজমন্ডকে একটা প্রিজনে আটকে রাখা হয়, আর এই একই সময় ডরথি তাকে বিয়ে করার জন্য নিজের পরিবার সহ চার্চে অপেক্ষা করছে। কিন্তু একটু পরেই সেখানে উপস্থিত সবাই
সবাই ডেজমন্ডের কোর্ট মার্শালের কথা জেনে যায়। তাই পরের দিন সকালে ডরথি তার সাথে দেখা করতে যায়। তারপর তার মুখ থেকে সব কথা শোনার পর ডরথি তাকে ওই বন্দুকটা কিছু সময়ের জন্য হাতে তুলে নিতে বলে, আর এটাও বলে যে তোমাকে যুদ্ধের সময় বন্দুক চালাতে হবে না, কিন্তু এখানে তো নিতে পারো। কিন্তু ডেজমন্ড তার ছোটবেলার প্রতিজ্ঞা কোনোভাবেই ভাঙতে চায় না। সে বলে যত যাই হোক আমি কোনোভাবেই ওই বন্দুকে হাত দিব না। এটা শুনে ডরথি ডেজমন্ডের বাবা মাকে ফোন দিয়ে সবগুলো ঘটনা খুলে বলে। তাই তার বাবা তার ছেলেকে রক্ষা করার জন্য আর্মি অফিসারদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করেন, আর এটা সেই অফিসার ছিল যার আন্ডারে টম ও তার ওই 3 জন বন্ধু যুদ্ধ করেছিল। আসলে ওনার সাথে কথা বলে টম ডেজমন্ডকে বাঁচানোর চেষ্টা করছিল। অন্যদিকে দেখা যায় আর্মি আদালতেও ডেজমন্ডের বিচার করা হচ্ছিল। ডেজমন্ড জর্জকে জানায় সে সবকিছু জেনে শুনেই এই কাজ করেছে, তাকে যেই শাস্তি দেওয়া হোক না কেন সে সেটি মাথা পেতে নিবে। জর্জ তাকে শাস্তি দিতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ডেজমন্ডের বাবা টম চলে আসে। টম তার সাথে করে একটা চিঠি নিয়ে এসেছে যেখানে লেখা আছে কোনো মানুষের ধর্মীয় বিশ্বাস এই দেশের আইন দ্বারা সংরক্ষিত। এই আইন অনুযায়ী কোনো মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত দিয়ে তাকে শাস্তি দেওয়া যায় না। এই চিঠিটা পড়ার পর ডেজমন্ডের উপর থেকে সকল অভিযোগ তুলে নেওয়া হয়, আর সেই সাথে একজন মেডিক হিসেবে তাকে যুদ্ধে যাওয়ার অনুমতিও দেওয়া হয়। এবার আমরা দেখতে পাই যে ডেজমন্ড ও তার দলকে ওকিনামা নামের একটি জায়গায় যুদ্ধের জন্য পাঠানো হয়। সেখানে যাওয়ার সময় তারা দেখতে পায় অনেকগুলো মৃত সৈনিকের লাশ সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ডেজমন্ডদের এখন ওই মৃত সৈনিকদের জায়গায় লড়াই করতে হবে। পরের দিন সকালে তারা নিজেদের যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়, যেটা একটা উঁচু পাহাড়ের উপর ছিল, আর জাপানের সৈনিকরা সেই জায়গাটাকে দখল করে রেখেছে। আমেরিকান সৈনিকরা এর আগেও মোট 6 বার এটির জন্য লড়াই করেছিল, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। আসলে জায়গাটা উঁচু আর নিচু হওয়ায় যারা উঁচুতে অবস্থান করবে তারা খুব সহজেই যুদ্ধটা জিততে পারবে। যাই হোক, এবার তাদের দলের লিডার ক্যাপ্টেন গোভার তাদের নির্দেশ দেন এই পুরো জায়গায় আর্টিলারি স্ট্রাইক করতে। ঠিক তখনই আমরা দেখতে পাই সমুদ্র জাহাজ থেকে আমেরিকান সৈন্যরা ওই পাহাড়ের উপরে অনেকগুলো বোমা ছুড়ে মারে, যার কারণে ওই সময় জাপানিজ সৈন্যরা নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখানে মাটিতে তৈরি করা বাংকারে লুকিয়ে পড়ে। সেই সুযোগে আমেরিকান সৈন্যরা পাহাড়ের উপর উঠতে থাকে, আর উপরে ওঠার পর তারা দেখতে পায় এই পুরো জায়গা জুড়ে শুধু মৃতদেহ পড়ে আছে, যাদের বেশিরভাগই পচে গেছে এবং তাতে পোকা ধরে গিয়েছে। সেই সাথে সেই মৃতদেহগুলোকে ইঁদুরেরাও খাচ্ছিল। জীবনে প্রথমবার এইরকম দৃশ্য দেখে তারা সবাই ঘাবড়ে যায়, আর এরই মধ্যে জাপানের সৈনিকরা তাদের উপর আক্রমণ করে, যার কারণে অল্প সময়ের মধ্যেই সেখানে বেশিরভাগ আমেরিকান সৈনিকরাই আহত হয়ে যায়, আর অনেকে তো সেখানেই সাথে সাথে মৃত্যুবরণ করে। যেহেতু দুই পক্ষের মধ্যেই লড়াই হচ্ছিল, তাই সেখানে চারিদিকে শুধু গোলাগুলি ও বোমা ফাটতে থাকে, আর এরই মধ্যে ডেজমন্ড সেখানে আহতদের চিকিৎসা দিতে শুরু করে দেয়। আর একটা সময় সে ওই স্মুইটি নামের সৈনিকেরও জীবন বাঁচায়, যে তাকে একদমই সহ্য করতে পারত না। যাই হোক, আমরা দেখতে পাই ডেজমন্ড তার জীবনের ঝুঁকি নিয়ে ওই সব সৈনিকের জীবন বাঁচাতে থাকে যাদের বেঁচে থাকার পসিবিলিটি নেই বললেই চলে। সে সবাইকে কাঁধে তুলে নিয়ে সুরক্ষিত স্থানে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এতক্ষণ ধরে ভয়ানক যুদ্ধ চলার পর জাপানের সৈনিকরা তাদের বাংকারে লুকিয়ে পড়ে, যেটা দেখে আমেরিকান সৈনিকরা মনে করে যে তারা হয়তো জিতে গেছে, যার কারণে সব আমেরিকান সৈন্যরা রাতে সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানেই স্মুইটি তার অতীতের কাজের জন্য ডেজমন্ডের কাছে ক্ষমা চায়। স্মুইটি ভেবেছিল ডেজমন্ড খুবই ভীত প্রকৃতির লোক, কিন্তু আজকে তার এইরকম সাহসিকতা দেখে সে একেবারেই অবাক হয়ে যায়, আর তাই স্মুইটি ওকে মনে মনে অনেক সম্মান করতে শুরু করে। এবার ভোরবেলা হঠাৎ করেই জাপানিজ সৈনিকরা তাদের উপর হামলা চালায়। আসলে এটা জাপানের সৈনিকদের একটা চাল ছিল, যাতে করে তারা আমেরিকানদের বিভ্রান্ত করতে পারে। যাই হোক, এখানে আমরা দেখতে পাই যে জাপানের সৈনিকরা সংখ্যায় অনেক বেশি ছিল, যার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই আমেরিকান সৈনিকরা সেখানে নত স্বীকার করে, আর আস্তে আস্তে তারা নিচে নামতে শুরু করে, কারণ এত বেশি জাপানি সৈনিকদের সামনে আমেরিকানদের টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তো যেহেতু দুই পক্ষের মধ্যে লড়াই হচ্ছিল, তাই সেখানে অনেক আমেরিকান সৈন্যরাই আহত অবস্থায় পড়ে থাকে, আর বাকি যেসব সৈন্যরা জাপানিজদের বিরুদ্ধে লড়াই করছিল তাদের পক্ষে আহত ওইসব সৈনিককে বাঁচানোর মতো কোনো স্কোপ নেই। তাই ক্যাপ্টেন গ্লোভার সেখান থেকে তার জীবিত সৈনিকদের নিচে নেমে আসতে বলে, আর সেখানে আবারও আর্টিলারি স্ট্রাইক করার নির্দেশ দেন। কিন্তু ডেজমন্ড এসব কিছুর মধ্যেও সেখানেই থাকে, আর একটা সময় পর সে দেখে যে স্মুইটি খুব বাজেভাবে আহত হয়েছে। সে স্মুইটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে তাকে বাঁচাতে পারে না। নিজের চোখের সামনে স্মুইটিকে এভাবে মরে যেতে দেখে সে এবার সিদ্ধান্ত নেয় যে এখানে আহত সবাইকে সে বাঁচাবে, কারণ ডেজমন্ড জানে এখানে অনেক আহত সৈনিক আছে যাদেরকে বাঁচানো সম্ভব। তাই সে এবার ওইসব আর্টিলারি স্ট্রাইকের বোমা বিস্ফোরণের মধ্যেই ওর ভিতরেই সে ঢুকে
পড়ে। এইদিকে ক্যাপ্টেন গ্লোভার নিচে নেমে আসার পর দেখেন যে মাত্র ৩২ জন সৈনিক সঠিকভাবে নিচে নেমে আসতে পেরেছে। তাই সে ওইসব আহত সৈনিককে নিয়ে ক্যাম্পে ফিরে যায়, কিন্তু তার কোনো ধারণা ছিল না যে উপরে ডেজমন্ড একা একা সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। যাই হোক, আমরা এবার দেখতে পাই যে ডেজমন্ড বোমা বিস্ফোরণের মধ্যেই আহতদেরকে খোঁজার চেষ্টা করছে, আর সে কয়েকজনকে পেয়েও যায়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তার প্রাথমিক চিকিৎসায় তাদেরকে বাঁচানো সম্ভব না। এদেরকে বাঁচাতে হলে প্রথমে তাদের নিচে নামাতে হবে, তারপর তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাই ডেজমন্ড এবার একজনকে দড়ি বেঁধে নিচে নামাতে শুরু করে। আর তখন আমরা দেখতে পাই সেখানে নিচে 2 জন সৈনিককে সেই জায়গাটা দেখাশোনা করার জন্য রেখে যাওয়া হয়েছে। তো ওই 2 জন সৈনিক এবার লক্ষ্য করে যে ওপর থেকে একজন আহত সৈনিককে দড়ি বেঁধে নিচে নামানো হচ্ছে, যেটা দেখে তারা 2 জন অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে ওই আহত সৈনিকের বাঁধন খুলে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঠিক তখনই তারা আবার খেয়াল করে ওপর থেকে আরো একজন আহত সৈনিককে একইভাবে দড়ি বেঁধে নিচে নামানো হচ্ছে। এইদিকে ক্যাপ্টেন গ্লোভার ক্যাম্পে ফিরে আসে আর সেখানে আরো বেশি করে যে আর্টিলারি স্ট্রাইক করতে বলা হবে সেটি করতে নিষেধ করে, কারণ তার হিসাব অনুযায়ী এখনো 100রও বেশি সৈনিক সেখানে আটকে রয়েছে। আর এইভাবে বারবার আর্টিলারি স্ট্রাইক করতে থাকলে তারা খুব তাড়াতাড়ি মারা যাবে। আর এইদিকে উপরে আহত সৈনিকদের বাঁচানোর সময় ডেজমন্ড খেয়াল করে আর্টিলারি স্ট্রাইক বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন জাপানিজ সৈন্যরা তাদের বাংকার থেকে বাইরে বেরিয়ে আসে আর সেখানে পড়ে থাকা সমস্ত আমেরিকান আহত সৈনিককে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলছে। জাপানিজ সৈনিকদের এইসব কর্মকাণ্ড দেখার পরেও ডেজমন্ড পালিয়ে না এসে সেখানেই একটা জায়গায় আড়াল হয়ে লুকিয়ে পড়ে। আর জাপানিজ সৈনিকরা চলে যাওয়ার পর সে আবার তার কাজে লেগে পড়ে, কিন্তু এবার জাপানিজ সৈন্যরা তাকে দেখতে পেয়ে যায় আর তার উপর গুলি চালাতে শুরু করে। তাই সে নিজের জীবন বাঁচাতে পাশেই থাকা জাপানিজদের একটা বাংকারে ঢুকে পড়ে। বাংকারে ঢুকেই সে একটা জাপানিজ আহত সৈনিককে দেখতে পায় আর সে তার সাথে কোনো রকম ভেদাভেদ না করে তারও চিকিৎসা করে দেয়। আর রাতের বেলা সে বাংকার থেকে বেরিয়ে এসে আবারও আহত সৈনিকদের খুঁজে খুঁজে বের করে দড়ি বেঁধে তাদেরকে নিচে নামাতে থাকে। সারাদিন ভর সে একা একা এইসব কাজ করায় সে শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে যায়, কিন্তু সে কোনোভাবেই হার মানতে চায় না। আর একটা সময় আমরা দেখতে পাই দড়ির সাহায্যে এতগুলো লোককে নিচে নামানোর ফলে ওর হাতের চামড়া ফেটে রক্ত পড়া শুরু করেছে, কিন্তু তা সত্ত্বেও সে একটা করে আহত সৈনিককে নিচে নামানোর পর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যে আমাকে আরো একটি আহত সৈনিককে খুঁজে বের করতে সাহায্য করো। আর এইভাবে সে যতবারই একটি করে আহত সৈনিককে খুঁজে পাচ্ছে ঠিক ততবারই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যে আমাকে আরো একজন আহত সৈনিককে খুঁজে পেতে সাহায্য করো। আর এইভাবে ধীরে ধীরে সে ওইখানকার প্রায় সমস্ত আহত সৈনিককে নিচে নামিয়ে ফেলেছে। এইসব আহত সৈনিকদের ছেড়ে যে গ্রুপটা নিজেদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে এখন তাদেরকেই শুধুমাত্র ওই মানুষটাই জীবন বাঁচাচ্ছে যাকে এতদিন সবাই ভীতু মনে করত। ইভেন তাকে যুদ্ধে না নিয়ে আসার জন্য অনেকবার তার সাথে বাজে ব্যবহার করেছে তারা, কিন্তু এখন সেই লোকটাই সবার জীবন বাঁচাচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাই যে ডেজমন্ড সারা রাত ধরে কোন রকম বিশ্রাম ছাড়াই একে একে সমস্ত আহত সৈনিককে নিচে নামাচ্ছে। এবার রাত ফুরিয়ে ভোর হলে ডেজমন্ড সেখানে সার্জেন্ট হাউল ও সেই সাথে আরো একজন সৈনিককে খুঁজে পায়। প্রথমেই সে যে সব থেকে বেশি আহত তাকে নিচে নামানোর জন্য নিয়ে আসে। আর এইদিকে আমরা দেখতে পাই যে সকালবেলা ক্যাপ্টেন গ্লোভার তাদের ক্যাম্পের হসপিটালে ঢোকার পর পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়। গ্লোভার দেখেন যে সমস্ত সৈনিক উপরে আটকা পড়েছিল এখন তারা এই ক্যাম্পের হাসপাতালে শুয়ে আছে। গ্লোভার এইসব আহত সৈনিকদের সাথে কথা বলে জানতে পারে যে ডেজমন্ড কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সারা রাত ধরে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে গেছেন। আর এইভাবে সারা রাত সে মোট 75 জন সৈনিককে নিচে নামিয়েছেন। আর এইদিকে আমরা দেখতে পাই যে ডেজমন্ড যখন সার্জেন্ট হাউলকে সেখান থেকে নিয়ে আসছিল তখন জাপানিজ সৈন্যরা তাদেরকে দেখতে পেয়ে যায় আর তাদের উদ্দেশ্যে গুলি করতে থাকে। তাই ডেজমন্ড তাদের জীবন বাঁচাতে সার্জেন্ট হাউলকে নিয়ে সেখান থেকে লাফ দেয়। যেহেতু তাদের কোমরে দড়ি বাঁধা ছিল তাই সেটি ধরে খুব সহজেই তারা তাদের জীবন বাঁচিয়ে নেয় আর নিচে চলে আসে। নিচে আসার পর তারা দেখতে পায় সেখানে ক্যাপ্টেন গ্লোভার তার সমস্ত সৈনিককে নিয়ে ডেজমন্ডকে বাঁচানোর জন্য সেখানে চলে এসেছে। আর এরা সবাই মিলে উপরে থাকা সমস্ত জাপানিজ সৈনিককে গুলি করেই মেরে ফেলে। এবার নিচে নেমে আসার পর ওখানে উপস্থিত সমস্ত সৈনিকরা ডেজমন্ডের এই সাহসিক কাজের জন্য ওকে প্রচন্ড পরিমাণে রেসপেক্ট দেখাতে শুরু করে। তারপর সেখান থেকে ক্যাম্পে আসার পর সে যাদের জীবন বাঁচিয়েছে এদেরকে দেখার জন্য ক্যাম্পের ওই হাসপাতালটিতেই যায়। আর এখানে সে ওই সকল সৈনিককে দেখে মনে মনে খুবই আনন্দিত হয়। যাই হোক, পরের দিন সকালে ডেজমন্ড ওই ক্যাম্পের এক কোনায় বসে সে তার প্রেমিকার দেয়া ওই পকেট বাইবেলটি পড়ছিল। তখন সেখানে ক্যাপ্টেন গ্লোভার এসে তাকে বলে তোমাকে আরো একবার আমাদের সাথে ওই জায়গাটিতে যুদ্ধ করতে যেতে হবে, কারণ সমস্ত সৈনিকরা জানিয়েছে যে তুমি যদি না যাও তাহলে কেউ আর যুদ্ধ
যুদ্ধ করতে যাবে না, কারণ ওরা বিশ্বাস করে যে যদি তুমি যুদ্ধ করতে যাও তাহলে সেখানে এমন কোনো সৈনিক নেই যে আহত অবস্থায় পড়ে থাকবে। এবার পরের দিন ডেজমন্ড আবারও তার সৈনিকদের সাথে সেখানে যুদ্ধ করতে যায়, আর সেখানে এবার ডেজমন্ডকে দেখার পর সেখানে উপস্থিত সমস্ত সৈনিকদের মনে একটা অন্যরকম আত্মবিশ্বাস তৈরি হয়। এবার যুদ্ধ শুরু হয়ে গেলে আমরা দেখতে পাই যে কিছুক্ষণের মধ্যেই জাপানিজ সৈনিকরা তাদের কাছে আত্মসমর্পণ করার নামে বাইরে বেরিয়ে আসে। তখন আমেরিকান সৈনিকরা সত্যিকারের আত্মসমর্পণ ভেবে তাদের কাছে এগিয়ে গেলে জাপানিজ সৈনিকদের মধ্য থেকে দুইজন এদের দিকে দুটি বোমা ছুড়ে মারে। এটা দেখে ডেজমন্ড তার সঙ্গীদের বাঁচানোর জন্য দৌড়ে এসে একটি বোমাকে হাত দিয়ে দূরে ছুড়ে মারে, আর একটিকে সে লাথি মেরে দূরে সরানোর চেষ্টা করে। কিন্তু যখনই ওই বোমাটিকে সে লাথি মারে তখনই বোমাটি ওর পায়ের কাছে ফেটে যায়, যার কারণে ডেজমন্ড তার পায়ে গুরুতর আঘাত পায়। তাই ডেজমন্ডকে তাড়াতাড়ি করে নিচে নামিয়ে আনার পর কয়েকজন সৈনিক তাকে ট্রের উপরে তোলে। কিন্তু নিচে আসার আগে ডেজমন্ড বারবার করে সে তার ওই বাইবেলটিকে এইদিক ওইদিক খুঁজতে থাকে। তখন একজন সৈনিক ওই যুদ্ধক্ষেত্র হতে তার বাইবেলটি নিয়ে এসে তাকে দিয়ে দেয়। এরপর ডেজমন্ড সেখান থেকে চলে আসার পর আমেরিকান সৈন্যরা সমস্ত জাপানিজ সৈন্যদের হারিয়ে ওই জায়গাটিতে পুরোপুরিভাবে দখল নিয়ে নেয়। এরপর আমরা স্ক্রিনে ডেজমন্ডের কিছু আসল ছবি ও ফুটেজ দেখতে পাই। যুদ্ধের সময় এরকম সাহসী কাজের জন্য আমেরিকান সরকারের পক্ষ থেকে তাকে মেডেল অফ অনার দেওয়া হয়, যেটা যে কোনো আমেরিকান সৈনিকের কাছে সবচেয়ে সম্মানীয় পুরস্কার ছিল। ডেজমন্ড তার এই পুরো কাজের ক্রেডিট সৃষ্টিকর্তাকে দিয়েছিল। সবশেষে ডেজমন্ড ডরথিকেই বিয়ে করেছিল। এরপর আমরা এটাও জানতে পারি যে 1991 সালে ডরথি মারা যায়, আর 2007 সালে 87 বছর বয়সে ডেজমন্ড নিজেও মারা যায়। আর এখানেই এই সিনেমাটার গল্প শেষ হয়ে যায়। তো গাইস, গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও। আর নিজেকে একজন দক্ষ নির্ভীক সৈনিক হিসেবে দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, কারণ এই জাতীয় সকল মুভি এক্সপ্লেনেশন আজ থেকে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।